হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন একজন নারী উদ্যোক্তা। আজকে আমাদের সাথে আছেন শাবানা আশরাফ। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। আজকে শাবানা আশরাফ আপার সকল অজানা তথ্য আমরা জানবো, এবং তিনি কিভাবে নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটিও কিন্তু তিনি আমাদের সাথে শেয়ার করবেন, এবং পুরো অনুষ্ঠানটা জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, চলে যাই আমরা শাবানা আশরাফ আপার কাছে। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আর কি কি কাজ করছেন এবং আপনার সম্বন্ধে, আপনার পেশ সম্বন্ধে আমাদের দর্শকদেরকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আমি একজন নারী উদ্যোক্তা। আমি কাজ করছি সব রকম হোমমেড খাবার নিয়ে। আমার খাবারের মধ্যে আচার, পিঠাপুলি, ক্যাটারিং সার্ভিস সব কিছু নিয়ে আমি কাজ করছি। পাশাপাশি আমার আরেকটা বিজনেস আছে, সেটা হলো আমি বেডশিট আর থেরাপিস্ট, এসব নিয়েও আমি কাজ করছি। আলহামদুলিল্লাহ আমি এই কাজ করে অনেক হ্যাপি আছি। হ্যাঁ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। কারণ যে কাজে আমাদের মন ভালো থাকে, আমাদের ভালোবাসা থাকে, ভালো লাগে, আনন্দ পাই, সেই কাজটাই আসলে আমাদের করা উচিত। এবং যে প্রফেশনে থাকি না কেন সেটাকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু প্রপার ওয়েতে সেই জিনিসটা আসবে। আসলে আমরা মন থেকে যেটা ভালোবাসি, যেটা আমাদের মন থেকে আসে, সেটাই আসলে করা উচিত। হ্যাঁ অবশ্যই, এই জন্য সফলতাও কিন্তু আসে। তাই। আচ্ছা, আপনার বেড়ে ওঠা, পড়ালেখা, এগুলো সম্বন্ধে বলুন। আসলে আমার বেড়ে ওঠা আমাদের ছোট শহর ময়মনসিংহে, গফরগাঁও। ময়মনসিংহের গফরগাঁয়ে আমি বড় হয়েছি। আমার জন্ম এখানে। আমার বাবা একজন বিজনেসম্যান, প্লাস্টিক দানার বিজনেস করতেন। তিনি এখানেই থাকতেন, এখানেই বিজনেস করতেন। প্রতি সপ্তাহে গফরগাঁও যেতেন। আমরা ওখানেই থাকতাম, ওইখানকার আসলে স্থায়ী। পড়াশোনা ওখানেই করি, এসএসসি এইচএসসি ওখানেই পাশ করি। তারপর ময়মনসিংহ ভর্তি হই, সেখান থেকে আমি বিএ কমপ্লিট করি। ওখান থেকে আমি ঢাকায় এসে এলএলবি ভর্তি হই। আচ্ছা, তারপরে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর যখন আমার প্রথম মেয়েটা হয়, তখন আসলে আমার এই লয়ের ফাইনাল দেওয়ার কথা। সেই তখন একটা আমার বিয়ে হয়, আবার আমাদের সংসারটা ফ্যামিলি বড় ছিল, সবাই একসঙ্গে ছিলাম। আমরা শ্বশুরবাড়িতেও সবাই একসঙ্গে ছিলাম। তো মানে এইভাবেই বিভিন্ন ইয়েতে আর ফাইনালটা দেওয়া হয়ে ওঠে নাই। তখন সংসার হয়ে গেল, বাচ্চা, এইগুলি নিয়ে পার করছিলাম। আসলে দেখা যায় যে অনেকে অনেক শিক্ষিত, কিন্তু চাকরি আগে করতেন, বাট বেবি যখন হয়ে যায় তখন অনেকগুলো দায়িত্ব চলে আসে। আর একজন বাচ্চার জন্য তো তার মা খুব জরুরি। তার তখন মনে করতাম আমি যে সময়টা আমি অন্য জায়গায় পার করব, সেই সময়টা আমি আমার বাচ্চাদের পেছনে দেই। বাচ্চাদেরই এখন আমার বেশি দরকার, সেটা মনে হতো। মানে তখন রাইট সময়টা ছিল বাচ্চাদেরকে দেয়া, সেটাই আপনি করেছেন। এবং মানে উদ্যোক্তা হওয়ার আরো সুবিধা হচ্ছে যে আপনি ঘরে থেকেই কিন্তু আপনি আপনার উদ্যোক্তার যে কাজগুলো সেগুলো করতে পারবেন। বাট আপনি যদি ওই যে সকাল থেকে রাত পর্যন্ত যদি জবে থাকতেন, তাহলে সেই জিনিসটা হতো না। হ্যাঁ, তো আসলে আমি এখন অনেক বেনিফিট আছে। আসলে এখন আমি আমার কাজের পাশাপাশি এখন যেমন ছেলে মেয়েদেরকেও দেখতে পাচ্ছি, আমার কাজটাকেও আমি ঘরে থেকেই করতে পারছি। হ্যাঁ, এবং দেখেন আপনি আপনার সাথে যারা আছেন, যেমন ডেলিভারি ম্যান আছেন যিনি আপনার খাবারটা পৌঁছে দিচ্ছেন, এবং আপনার যে হেল্পিং হ্যান্ডরা আছেন, সাপোর্টিভ, তো তাদেরও কিন্তু আপনি কর্মের সংস্থান করছেন। তো আমরা যদি সবাই চাকরি শুধু চাই, তাহলে চাকরি দেবেটাকে? তো সেই দায়িত্বটাও কিন্তু আমাদের উদ্যোক্তা বোনেরা পালন করছে। তো খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা, আপনার এই উদ্যোক্তা হয়ে ওঠার জন্য অনুপ্রেরণা কে দিয়েছেন? আসলে মানে আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, আর এই রান্না বান্নার কাজটা আসলে মিনিমাম ম্যাক্সিমামই আমি আমার আম্মার কাছ থেকেই শিখেছি। আমার আম্মা যখন যে কোনো খাবার, আজও কিন্তু আমার আম্মা বাইরের একটা মানে চিপসও কখনো মুখে দেয়নি। মানে আমার আম্মা মিষ্টি থেকে শুরু করে এভরিথিং আম্মা নিজেই ঘরে বানাতো এবং ঘরেই খেত, কখনো বাইরের কোনো খাবারই খেত না।
তো যখন আম্মা বানাতো আম্মার কাছ থেকে আমি নতুন নতুন মানে কিভাবে নতুন কিছু করব, কিভাবে ভালো কিছু করব, কিভাবে করলে আরো ভালো হবে, মানে আম্মা যখনই কিছু করতো আশেপাশেই থাকতাম সব সময়। ওটা দেখে 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 আসলে অনেক খাবারই আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আসলে দর্শক, শাবানা আপা যেটা বললেন একদম ঠিক। আমরা কিন্তু আমাদের মায়েরই প্রতিচ্ছবি মেয়েরা, এটা বলা হয়, কারণ মার দেখে কিন্তু আমরা মায়ের দেখে সমস্ত কাজ আমরা শিখি। আমার যেটা মনে হয় যে 100 শিক্ষক অপেক্ষা একজন মা কিন্তু সেরা। একজন মার কাছ থেকে আমরা যা শিখতে পারবো ওইটা আসলে শিক্ষকরা ওই জিনিসটা ওইভাবে দিতে পারবে না। এজন্য আমাদের কিন্তু বলে না যে প্রথম শিক্ষা কেন্দ্রই কিন্তু আমাদের পরিবার, আমাদের ঘর। তো আমাদের ওই যে একটা কথাই আছে, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব। আসলে কথাটা চমৎকার, আর আসলেই কথাটা আমাদের জীবনের সাথে মিলে যায়, একেবারেই মিলে যায়। আপনার এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা আমি জানতে চাচ্ছি, মানে কখন আপনার মনে হলো যে আমাকে আসতে হবে? মানে আমার ভিতরে যে একটা ছিল, আসলে প্রথম থেকেই আমি যে বললাম আমি ল পড়ছিলাম, তো আমার আসলে উকিল হওয়ার ইচ্ছাটা ছিল প্রথম। কিন্তু পরে যখন এরকম ভাবে আমি সংসারে জড়িয়ে গেলাম, আমার ছেলে হলো মেয়ে হলো, আমি সময়টা ওদের দিতে থাকলাম। যখন ওরা একটু বড় হয়ে গেল তখন আমার ভিতরে আসলো যে না, এখন সময়টা আমার জন্য আমার কাজে লাগাতে হবে। এইভাবেই আমি প্রথম আসলে কাজটা শুরু করে একটু একটু শুরু করতে করতে এখন তো দেখা যায় আমি ভালোই একটা ইনভলভ হয়ে গেছি। এখন এই কাজ নিয়েই আমি ব্যস্ততা থাকি, সারাক্ষণ আমি এই কাজের সময় নিয়েই পার করি, ব্যস্ততার সময় আমার কাজের পেছনেই যায়। আচ্ছা, আপনার এই বিজনেসটা সম্বন্ধে বলুন আমাদের দর্শকদের, যে আসলে কি কি কাজ করছেন, কিভাবে করছেন, এই বিষয়গুলো জানতে চাচ্ছি। আমি আসলে খাবার নিয়ে তো কাজ করছি, খাবারের পাশাপাশি ওই যে বললাম আমার আরেকটা উদ্যোগ আছে। তো আমি যেমন একটা উদ্যোক্তা তেমন কিন্তু একটা ব্যবসায়ী। আর উদ্যোক্তা আর ব্যবসায়ের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। যেমন উদ্যোক্তা সবকিছু নিজে তৈরি করে, ম্যাটেরিয়াল গুলো নিজে এক এক জায়গা থেকে সংগ্রহ করে একটা জিনিস তৈরি করে, সেটাই হলো উদ্যোক্তা। আর ব্যবসায়ী হলো সেই তৈরি করা জিনিস নিয়ে এসে আরেক জায়গায় একটু বেশি দামে সেল করে। তো মনে করেন আমি এই দুইটাতেই ইনভলভ আছি, যেহেতু আমি 3 পিস আর বেডশিট নিয়ে কাজ করছি, সেইখান থেকে আপনি ব্যবসা করছি, খাবার তৈরি করছি, যে বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করে সেদিক থেকে আমি উদ্যোক্তা। অবশ্যই। তো এই হিসাবে আমি এইভাবেই কাজ করে যাচ্ছি। আর আমার সাথে সহযোগী যেমন আমার হেল্পিং হ্যান্ড আছে, যারা আমার খাবারটাকে জায়গা মতো পৌঁছে দিচ্ছে, তারাও আমার সাথে কাজ করছে, ওদেরও সহযোগিতা হচ্ছে, ওদেরও কর্মসংস্থানের তৈরি হচ্ছে, এবং তারাও কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারছে। অবশ্যই এটা একটা অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু আমরা বেনিফিটেড হচ্ছে, আমাদের দেশও বেনিফিটেড হচ্ছে। দর্শক, শাবানা আপা কিন্তু খুব সুন্দর করে বললেন যে উদ্যোক্তা এবং ব্যবসায়ের মধ্যে পার্থক্যটা। সবাই উদ্যোক্তা, আবার সবাই কিন্তু ব্যবসায়ী না, আবার যারা ব্যবসায়ী তারা কিন্তু উদ্যোক্তা না। কিন্তু আমাদের শাবানা আপা দুইটা ক্যারিয়ারই হ্যান্ডেল করছেন। শাবানা আপা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এই যে আপনি যে উদ্যোক্তা, আপনি কি মনে করেন যে একজন নারীর জন্য উদ্যোক্তা হওয়া কতটা জরুরি? আসলে আমার দিক থেকে যদি আমি বলি, তা একজন নারীর জন্য উদ্যোক্তা হওয়াটাই বেশি জরুরি। কারণ উদ্যোক্তার পাশাপাশি নারী কিন্তু ঘরকে সামলাতে পারছে, হাজবেন্ড পাশাপাশি ছেলে মেয়ে সন্তান, পাশাপাশি আমরা মেয়েরা যতই আধুনিক হই না কেন, আমাদের কিন্তু সামাজিক একটা শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক, আমাদের কিন্তু সামাজিক কিছু দায় দায়িত্ব থাকে। আমরা কিন্তু সেই জায়গা থেকেও এইগুলা সুন্দর করে হ্যান্ডেল করে চলতে পারছি, এবং নিজের পরিচয়ও একটি তৈরি করছি। তার পাশাপাশি নিজের একটা পরিচয় তৈরি করতে পারছি, নিজে কিভাবে স্বাবলম্বী হব, নিজে স্বাবলম্বী হতে পারছি, সাথে পরিবারের সহযোগিতা করতে পারছি, পরিবারের পাশে দাঁড়াতে পারছি। পরিশেষে সমাজের এবং দেশের কাজেও কিন্তু আমরা সহায়তা করছি, কারণ আপনি যে কাজ করছেন সেটা একটি সেবামূলক কাজ। দর্শক, এখন বর্তমান যে আধুনিক ব্যবস্থা, বর্তমান যে পরিবেশে, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের দেখা যায় যে আমরা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু কর্মজীবী, এবং বাচ্চাদের পড়ালেখার জন্য ভালো এডুকেশনের জন্য কিন্তু আমাদের অনেক টাকা আর্ন করতে হয়। তো সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুইজনই যদি এরকম কর্মজীবী হয় তাহলে কিন্তু জীবনটা অনেকটা সহজ হয়ে যায়।
নারীরা যখন বাইরে কাজ করতে পারছে না, সে কিন্তু ঘরে বসেই সাবান আপার মতো চাইলেই কিন্তু আর্ন করতে পারছে। তো এটা তো একটা, আমি বলবো যেমন সম্মানের তেমন প্রয়োজনও। আপনি কি বলেন? জি, এটা আমাদের আসলে প্রয়োজন। ওই যে বললাম, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার জন্য, আসলে নিজের পরিচিতি লাভ করার জন্য, নিজের সমাজে হোক, পরিবার থেকেই শুরু হয়, যেহেতু পরিবারে হোক, সমাজে হোক, সব জায়গাতে নিজের একটা পায়ের নিচে একটা মাটির দরকার, যেরকম নিজের এরকম একটা পরিচিতি দরকার। অবশ্যই। আপনার যে বিজনেসটা, এটা বিজনেস প্লাস উদ্যোক্তা, যে উদ্যোক্তা হয়ে যে কাজগুলো করছেন, ক্যাটারিং এর কাজ, তো আপনার পেজের নামটা কি? আমার পেজের নাম SA ফুড ক্যাটারিং। আচ্ছা, এই ক্যাটারিং সার্ভিস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার এই ক্যাটারিং সার্ভিস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি ক্যাটারিং সার্ভিস তো করবই, পাশাপাশি আমি একটা আউটলেটের মানে চিন্তা আছে মাথায়, যদি আল্লাহ সহায় থাকে আমি অবশ্যই এটা করব। আর সেখানে আমি ম্যাক্সিমাম মানে যারা আমার কাজে সহযোগিতা করবে বা নিজেদেরও স্বনির্ভরশীল করতে চাইবে, আমি এমন মেয়েদের নিয়ে কাজ করব। আচ্ছা, আপনি নারীদেরকে নিয়ে, নারীদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টা করছেন। আপনি শুধু নিজেই নারী উদ্যোক্তা না, আরো নারী উদ্যোক্তা তৈরি করে তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনতে চাচ্ছেন। আপনার মানে চিন্তা ভাবনা অনেক ভালো লাগলো। তো আমরা আশা করি আপনার এই চিন্তাটাও সফল হবে, যেমন আপনি একজন সফল উদ্যোক্তা হয়েছেন ঠিক সেভাবে। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তো বিজনেসে অনেক চ্যালেঞ্জ। জি, তো আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন বা মোকাবেলা করে এই পর্যন্ত আসলেন, বা সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, আমাদের নবীন উদ্যোক্তাদেরকে জানান সেগুলো। আসলে এখন তো সময় উপযোগী, মানে সবকিছুই অনেক চ্যালেঞ্জের মুখেই পার করতে হয়। তো এইরকম সময়ে আমরা শুধু মানে আগে যেভাবে করেছি বা শিখে আসছি বা আগে যেরকম করেছি শুধু সেগুলি নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। সময়ের সাথে সাথে আধুনিকতা যেমন চলে আসছে, আমাদের ওই সময়ের দিকটা চিন্তা করেও আমাদের ওইভাবেও আগাতে হবে। আর নবীনদেরকেও বলবো, ওরা যারা যারা পদক্ষেপ নিয়েছে বা গ্রহণ করেছে, সেটা বিজনেস হোক, উদ্যোক্তা হোক, তারা তো করেছে। আর যারা করেনি তারাও যেন বসে না থাকে, সময়টা নষ্ট না করে তারাও যেন নিজের ডিসিশনটা নিয়ে নেয়, নিয়ে তারাও যেন এই স্বাবলম্বীর পথে পা বাড়ায়। হ্যাঁ, স্বাবলম্বী হওয়ার আপনারা যে সময় এই উদ্যোগটা গ্রহণ করেছেন, ওই সময় হয়তো অনেক বেশি উদ্যোক্তা ছিল না। হ্যাঁ, এত ব্যবসায়ীও হয়তো নারীরা ওইভাবে আসেনি, কিন্তু দিন দিন যত যাচ্ছে এই শিল্পর কিন্তু চাহিদা তত বেশি বাড়ছে। তো প্রতিযোগিতা কিন্তু অনেক। তো এই প্রতিযোগিতার ক্ষেত্রে দর্শক আমি বলবো যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি, এই চ্যালেঞ্জের সময় আমরা আসলে নিজেদেরকে কিভাবে প্রমাণ করব, কেন আপনার খাবারটাই নিবে সবাই। এখানে তারা অনেকেই খাবার বিক্রি করছে, সেল করছে, ক্যাটারিং করছে, কিন্তু আপনারটা কেন সেরা? তো এই সেরাটার খোঁজে আপনাকে কিন্তু অনেকটা নিজেকে ইমপ্রুভ করতে হবে। সবসময় কিন্তু আপনাকে আপডেট থাকতে হবে যে বাজারে কি পণ্য চলছে, কি খাবারের চাহিদা আছে এবং গ্রাহকরা আসলে কি চাচ্ছে। আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে এবং কি চাচ্ছে, তারপর যেখান থেকে মানে ভালো জিনিসটা পাওয়া যায়। আমি সবসময় আমার ভালোটা ভালোটাই দেওয়ার চেষ্টা করব, যেন মান যেন ভালো হয়, থেকে একদম সুন্দর থাকে, ভালো হয়, অথেন্টিক সোর্স থেকে যেন আমরা মশলাগুলো আনি। হ্যাঁ, এটা না যে কম দাম বলে আমি দিচ্ছি, সেটা না। খাবারের মানটা ভালো, দামটা ঠিক রাখেন, আপনারও লস না হয় এবং যিনি কিনবেন তারও যেন লস না হয়, কিন্তু যেন সেই গুণগত মানটা ঠিক থাকে, যেন নির্দ্বিধায় চোখ বন্ধ করেই যারা আমার থেকে খাবার একবার নেয় ওরা যেন আবার বুঝতে পারে যে না, এখান থেকে নিলে আমি নিশ্চিন্তে নিতে পারবো, এখান থেকে নিলে কোনো প্রবলেম হবে না। সেই বিশ্বাসটাও আমার ওদের ভিতরে নিয়ে আসতে হবে, বিশ্বাসের জায়গাটাও আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, আপনার তো অনেক খাবারের অর্ডার আসে, তো বেশি অর্ডার কোন খাবারের আসে? আমার বেশি অর্ডারটা ধরেন স্ন্যাক্স টাইপ যেগুলা, এই খাবারগুলো ফ্রোজেন ফুডের আইটেমটা বেশি আসছে। বেশি ওগুলাই ভাজাও নাই, আবার ফ্রোজেনও নিচ্ছে। আচ্ছা, আর গরমে তো হচ্ছে কি টাইপের খাবার? গরমে টাইপে ধরেন হালকা মশলা, হালকা ঝাল, এরকম অল্প তেল, এই খাবারগুলা। আপনি তো অনেক খাবার তৈরি করছেন, ক্যাটারিং করছেন, এই যে সেবামূলক কাজ করছেন, আপনার কোন খাবারটা পছন্দ? আমার আসলে হালকা সাদা মশলায় বিরিয়ানিটা বেশি পছন্দ। আচ্ছা আচ্ছা,
আপনার বিরিয়ানি তেহারি অনেক পছন্দ না? সব পরিবারের সবাই কি সেটাই পছন্দ করে না আসলে হাতের কোন আইটেম গুলো তারা বেশি পছন্দ করে? আসলে এই বিরিয়ানি টাইপের আইটেম গুলাই আমার পরিবারে বেশি পছন্দ করে, সবাই হ্যাঁ রিচ ফুড বেশি পছন্দ করে। তেমন খাচ্ছে না, ডেজার্টটা খায় কম, খুব কম। যেমন পুডিং পায়েস এগুলি যদি করি পুডিংটা বেশি খায়, মিষ্টি মাঝে মাঝে এরকম আর কি, কিন্তু রিচ ফুডটা বেশি খায় সব সময়। আচ্ছা, আপনার সব কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? মানে দর্শকরা কিভাবে আপনার সাথে হচ্ছে যোগাযোগ করবে? আসলে দর্শকরা আমার কাছে আপনার 24 ঘন্টায় যোগাযোগ করতে পারে। আচ্ছা, সেইটা আছে আমার। তারপর ওনাদের চাহিদা অনুযায়ী যোগাযোগ 24 ঘন্টায় করতে পারবে, কিন্তু আমার খাবারটা দিয়ে আমি চাহিদা অনুযায়ী। মানে মিনিমাম অর্ডার যদি থাকে সেই ক্ষেত্রে কতদিন বা কত ঘন্টা আগে, আর ম্যাক্সিমাম মনে করেন অর্ডারটা থাকে সেই ক্ষেত্রে? ম্যাক্সিমাম অর্ডার থাকলে মনে করেন 2 দিন আগে যদি দেয় তা ভালো হয়, কারণ অনেক রকম ব্যাপার থাকে, 2 দিন আগে হলেই বেশি ভালো হয়। আর মিনিমাম ধরেন মিনিমাম 1 দিন আগে দিলেও কোনো সমস্যা হয় না, কারণ যেহেতু ফ্রোজেনের ব্যাপার থাকে। আবার আপনার রিচ ফুড হলে যদি পোলাও এরকম, ওরা কি আপনার হচ্ছে পেজেই নক করবে নাকি আপনার ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান? আমার পেজে নক করলেও কোনো সমস্যা নেই, আমার নাম্বার দেয়া আছে। দর্শক, আপার হচ্ছে এসএ ক্যাটারিং পেজ প্রতিষ্ঠান, সেখানে কিন্তু পেজে মোবাইল নাম্বার, অ্যাড্রেস সবই দেয়া আছে। আপনারা সেখানে ইনবক্স করবেন আপনারা যদি অর্ডার করতে চান। আপার হাতে যদি মজাদার সব রেসিপি খেতে চান তাহলে অবশ্যই আপুকে ইনবক্স করবেন, এবং ম্যাক্সিমাম যদি অর্ডার থাকে তাহলে 2 দিন আগে আপনাদেরকে জানাতে হবে, এবং মিনিমাম থাকলে 1 দিন আগে জানাতে হবে। তাহলে পেয়ে যাবেন শাবানা আশরাফের হাতে মজাদার সব রেসিপি। অবসর সময় কি করছেন? এই তো হলো অনেক কাজের কথা, এবার অবসরে আসে। আসলে ভালো লাগে, আসলে ছোটবেলা থেকে আমি একটু গুছানো, একটু সেলাই এগুলা পছন্দ করি। আমার কাজই চলে আসছে অবসরে। অবসরে আসলে আমি এইগুলাই করতাম। হ্যাঁ, মানে যে কাজ সেলাই করলে মন ভালো থাকে, তাই না? এই সেলাইও কি আপনি আন্টির কাছ থেকে শিখেছেন? হ্যাঁ, আসলে আমার আম্মার সেলাই মেশিন ছিল, আম্মাও সেলাই করতো। আগের দিনে আসলে দেখে মাপঝোক বুঝতাম না, তখন কাপড়ের উপর কাপড় রেখেও সেলাই করে ফেলতাম, কেটে তারপর সেলাই করতাম। আমার ছোট একটা বোন ছিল, ও কোরআন শরীফ পড়তো, তা আমি ওকে বলছিলাম যে তুমি এই মাসে যদি খতম করতে পারো তবে আমি তোমাকে একটা ড্রেস বানাই গিফট করব। আচ্ছা, তো ও বলছে ঠিক আছে, তাহলে কিভাবে খতম করবে? ও ঠিকই সময়ের মধ্যে খতম করে ফেলেছিল, কিন্তু আমি ভাবছিলাম আমি তো বলে দিয়েছি, এখন আমি ড্রেস কিভাবে বানাবো? তখন আপনি ওইভাবে শেখেননি? না, এটা আমি অনেক আগের কথা বলছি, তখন আমি ছোট ক্লাস 8-9 পড়ি হবে, এরকম অনেক আগের কথা বলছি। ছোট্ট একটা গল্প শেয়ার করলাম। তখন আমি ওই প্রথম কাপড়ের উপরে মাথায় আসলো যেভাবে করে দেখি, তো তারপর রেখে কেটে সেলাই করে ফেলেছি। দারুণ তো গোল ফ্রক একটা সেলাই করেছিলাম, মেশিনে সেলাই করেছি। মেশিন তো বাসায় ছিল, এই কারণে আন্টি এই জন্যই সাহসটা করে ফেলেছিলাম আর কি। তারপর দেখলাম না, ফ্রকটা তো অনেক সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। যে কিভাবে করবেন আন্টি কি গাইড দিয়েছে? আমি চেষ্টা করেছিলাম প্রথম যে আমি করব, আমি যেখানে না পারবো সেখানে আমি আমার হেল্প নেব। তখন দেখা যায় যে আমি করে ফেলতে পেরেছিলাম। তারপর আমি আম্মাকে নিয়ে দেখালাম যে ঠিক আছে। আম্মা বললো আরেকটা হাত কোথায়? তখন আমি এক পাশে বেল্ট দিয়ে করেছিলাম, এক পাশে হাতা লাগিয়েছিলাম। মানে এটা আমি একটা ডিজাইন করে করেছিলাম আর কি। মানে তখনই আপনার উদ্যোক্তা যে হবেন সেটার কিছু মানে নিদর্শন তখনই ছিল, প্রথমেই কিছু একটা করবেন, কিছু একটা। আমরা আসলে ছোটবেলায় তো আমাদের যেটা হয়, আমাদের বাবা মাও আশা করতেন কেউ একজন ডাক্তার হবে, কেউ একজন ইঞ্জিনিয়ার, মানে প্রথম চয়েসই থাকে সবার ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। এবং আমরা কিন্তু এই ধরনের মন মানসিকতা নিয়েই বড় হই, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে আমরা আরেকটা হচ্ছে প্রফেশন চুজ করছি। সেটাই তো, আসলে ওই ছোটবেলায় কিছু বোঝা যায় যে সে আসলে তার ভিতরে এই জিনিসগুলো লালন ধারণ পালন করছে। সেটাই তো। আপা, এই যে নবীন উদ্যোক্তা, আপনারা তো অনেকদিন ধরে কাজ করছেন, তো আপনারা যে সমস্যাগুলো ফেস করেছেন সেগুলো জানাবেন নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে, এবং তারা এই জায়গাগুলো থেকে কিভাবে নিজেদেরকে সঠিক পথে নিবে সে বিষয়গুলো একটু আলোচনা করুন।
আসলে আমাদের সময় যেটা ছিল তখন কিন্তু আমরা এত সুযোগ সুবিধা পাইনি, যেটা সত্যি কথা, সেটা সত্যি। আমরা এত সুযোগ সুবিধা পাইনি। এখনকার মায়েরা যেমন বাচ্চাদের সময় দিচ্ছে, তারপর নিজেই হাত ধরে বাচ্চাদের অনেক কিছু শিখাচ্ছে, অনেক একাডেমিতে নিয়ে যাচ্ছে, অনেক কিছু, যার যেদিকে সবার কিন্তু আমাদের একরকম গুণ না, আমাদের এক একজনের এক এক রকম গুণ। কেউ আমরা সেলাই পারদর্শী, তো কেউ আমরা গানে পারদর্শী, কেউ আমরা আর্টে পারদর্শী, তো কেউ আমরা রান্নায় পারদর্শী। ঠিক তেমনই যে যেটার দিকে বেশি ঝোঁক, এখনকার মায়েরাও বোঝে, বাবারাও বুঝে, বাচ্চাদের সেই দিকেই কিন্তু নিয়ে যায়। হ্যাঁ, আগে যে একটা ছিল একটু চাপিয়ে দেয়া, সেই বিষয়গুলো কিন্তু এখন নেই। তো এখনকার নবীনরা কিন্তু এই সুযোগ সুবিধাগুলা পাচ্ছে, আমরা কিন্তু তখন এগুলি পাইনি। তখন দেখা যেত যে যাদের ভিতরে একটা মানে প্রবল ইচ্ছা থাকতো, শক্তি থাকতো, ওরাই কিন্তু বিভিন্ন বেড়াজালের ভিতর থেকে বের হয়ে আসতে পারতো। আর এখন ওই নবীনরা এই সুযোগগুলা পাচ্ছে। তো আমি বলবো নবীনদেরকে, তোমরা এই সুযোগগুলা কাজে লাগাও, অবশ্যই তোমরা এগিয়ে যাও। অবশ্যই অবশ্যই, এবং ধৈর্য শক্তি থাকতে হবে, এবং কাজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস অবশ্যই থাকতে হবে। যাদের কাজের প্রতি ভালোবাসা থাকবে, আত্মবিশ্বাস থাকবে, তারাই এগিয়ে যেতে পারবে। অবশ্যই। আর কাজকে অবশ্যই ভালোবাসতে হবে। কাজকে ভালো না বাসলে কাজ তো আর ধরা দিবে না। আর যে কাজকে ভালোবাসবে সেই তো ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে, এবং ধৈর্য রাখতে হবে। তবে অনেক সময় হয় না, আমরা যখন কাজ করতে যাই অনেক কিন্তু সাউন্ড আসে, নেগেটিভ সাউন্ড অনেক আসে। তো সেই ক্ষেত্রে আসলে ওই আমরা কিভাবে হ্যান্ডেল করব সে বিষয়ে বলুন। আপনারও নিশ্চয়ই কাজ করার সময় অনেকে অনেক ধরনের কথা বলেছে। আসলে আমি বলেছে, কিন্তু আমি সাপোর্টও পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডের, আমাদের বাচ্চাদের, ফ্যামিলি, শেষেও আগেও পরেও আমার মার। তো সাপোর্ট তো অবশ্যই ছিল। আর মনে করেন যারা এখন যেরকম সাউন্ড শোনা যায়, আমি বলবো যে সাউন্ড শুনে বসে থাকলে চলবে না, আর সাউন্ডটা শুনেও না শোনার ভান করে এগিয়ে যেতে হবে, মানে কাজ নিয়ে থাকতে হবে, সবকিছু পজিটিভলি নিতে হবে। কারো কোন রকম সাউন্ড আসলেও সে সাউন্ডটা শুনে বসে থাকা যাবে না, এগিয়ে যেতে হবে, তবেই সাফল্য ধরা দেবে। দর্শক, আমাদের চলার পথে কিন্তু অনেক বাধা আসে। অনেকে হয়তো বলতে পারে যে আপনি তো, আপনার হাজবেন্ড তো একটি বেটার পজিশনে আছেন, তাহলে আপনার এত টাকার দরকার কেন, মানে কেন এত কষ্ট করছেন? আসলে এই বিষয়গুলো হতেই পারে, কিন্তু তখন আমাদেরকে ধৈর্যহারা হলে হবে না, এবং তার কথাটার উত্তরটা ঠিক এভাবে আমাদেরকে দিতে হবে যে আসলে নারীরা শুধু টাকা পয়সার জন্যই কিছু করে না, নিজের একটি আইডেন্টিটি ক্রিয়েট করতে, নিজের একটি অস্তিত্ব রাখতে কিন্তু নারীরা কিছু একটা করে। আর আমার মনে হয় সেটা অনেক সম্মানের। কি বলেন আপনি? অবশ্যই, আমরা তো একদিন মরেই যাব, আমরা কিন্তু কেউ বেঁচে থাকবো না। আমরা সারা পৃথিবী যতদিন থাকবে ততদিন তো থাকবো না, একটা নির্দিষ্ট সময় আছে, আমরা একদিন চলেই যাব। তো আমরা চলে যাব ঠিক আছে, কিন্তু আমাদের ভালো গুণগুলো আমরা পৃথিবীর বুকে রেখে যেতে চাই, যেন মানুষ মনে রাখে, আমরা চলে যাওয়ার পরেও কাজগুলি কথা বলে। হ্যাঁ, দারুণ বলেছেন। তো আপা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে আপনার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে কোন সময়টা যে, মানে এতগুলো সময় যে চলে গেল আসলে বোঝাই যায়নি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কেমন লাগলো আমাদের আয়োজন? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এখানে এসে খুবই ভালো লাগছে আসলে, আপনার পাশে বসে আপনার সাথে কথা বলে, আপনার প্রোগ্রামেও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ একুশে টিভিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে দর্শকদেরও ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা দেখছিলেন, আমাদের কথা শুনছিলেন, আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আমাদের এই অনুষ্ঠানের যে লিংক থাকবে সেটা কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার শর্ট একটি বায়োগ্রাফি আমাদেরকে দিবেন, এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে
যুক্ত থাকতে পারেন। দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি আবারও হাজির হব। আসলে আমাদের প্রতি পর্বে কিন্তু আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকে এবং আমরা এটা বিশ্বাস করি নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা, নারীর জীবন সফলতায় ভরে উঠুক এই কামনাই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম হাসিনা আনসার। আল্লাহ হাফেজ।